হ্যালো স্টুডেন্ট, আশা করি খুব ভালো আছো। তো যাই হোক, আমরা যে কবিতাটা আগের ক্লাসে পড়াচ্ছিলাম সনেট 18 উইলিয়াম শেক্সপিয়ারের, তো আমি তোমাদের প্রথম ক্লাসে ফার্স্ট এবং সেকেন্ড এই দুটো কোয়েশ্চেন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। তো আজকে আমরা থার্ড কোয়েশ্চেনটা শেষ করবো এবং তার পাশাপাশি কনক্লুডিং কাপলেটটা আমরা আজকে পড়াবো। তো যেভাবে আমরা আগের ক্লাসে নিয়েছিলাম যে প্রথমেই আমরা লিটারাল মিনিং লাইনের মানেগুলো আমরা বলে দেব, এবং তারপরে যেটা করব যে সেই লাইনগুলোর যদি ক্রিটিক্যাল অ্যানালিসিস কীভাবে করা যেতে পারে বা কীভাবে আরও সুন্দর করে সেটাকে বলা যায় সেটা বলবো, এবং তার পাশাপাশি যে রেটোরিক্যাল ডিভাইস ইউজ করা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি আগের ক্লাসে তোমাদের বলেছিলাম যে অক্টেভ এবং সেস্টেটের ধারণা তো ঠিক আছে, যে প্রথম সনেটের প্রথম 8 লাইনকে আমরা অক্টেভ বলি এবং তারপরে যে 6 লাইন সেটা সেস্টেট। তাহলে এই যে কনসেপশনটা সেটা কিন্তু আল অফ সুরে আমি তোমাকে বলেছিলাম। উনি এসে ইংরেজি যে সনেটগুলো, শেক্সপিয়ারের যে সনেটগুলো আছে সেগুলোতে একটু সেম ওই ডিভিশন তো অবশ্যই আছে, এছাড়াও যে চারটে যে আমরা ইন্টারনাল ডিভিশন পেলাম সেটা কি, যে প্রথম 3-4-12 প্রথম যে 12 লাইন সেটা কি 3টে কোয়ার্টারে ভাগ করা আছে। আর এক কোয়ার্টার মানে কি বলেছিলাম, 4 লাইনের একটা স্ট্যান্ডার্ডে একটা কোয়ার্টার বলা হয়। তাহলে আমরা প্রথম এবং সেকেন্ড কোয়েশ্চন পড়েছি, আজকে আমরা পড়বো থার্ড কোয়েশ্চন এবং তার পাশাপাশি পড়বো কনক্লুডিং কাপলেট। দেখো কবিতাটা কনক্লুশনে আছে, এটা শেষের দিকে আছে, তো সেই জন্য এটা বলছে কনক্লুডিং। এবং কাপলেট মানে তো বলেই দিলাম, এ পেয়ার অফ রাইমড লাইনস, এ পেয়ার অফ আচ্ছা এটাকে বলা হয় কাপলেট, COUPLET। আচ্ছা এই কাপলেট মানে হচ্ছে পেয়ার অফ রাইমড লাইনস। তো আমরা এই দুটো লাইনে দেখবা এখানে রাইমড আছে, আইস ক্যান সি এন্ড লাইভস টু বি। যাই হোক আমরা প্রথম থেকে পড়াই এবং তারপর আলোচনা করবো। আচ্ছা এবার দেখো, বাট দাই ইটারনাল সামার, আবার সেই আর্কেক ইউজ, দাই মানে ইয়োর তোমার, বাট দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড। তাহলে এই যে ইটারনাল সামার, তাহলে এবার এখানে যে সামারটা আছে সেটা কিন্তু এবার সিজনাল সামার কিন্তু মোটেও নয়, অর্থাৎ যে সামারের সঙ্গে কবি ওনার ফেয়ার ফ্রেন্ডসের বিউটিকে তুলনা করছেন সেই যে সামার ছিল ওটা একটা সিজন, নো ডাউট, ওটা আমরা প্রথমে আলোচনা করেছি। কিন্তু এই যে সামারের যে তার যে পরবর্তী অংশটা আমরা এইখানে যে সামার শব্দটা ইউজ করছি, বাট দাই ইটারনাল সামার, দাই মানে কি এভার লাস্টিং, যেটা কখনোই ইটারনাল মানে কি এভার লাস্টিং, অর্থাৎ যেটা কখনোই কি বলবো শেষ হয়ে যায় না, আবার চিরকাল যেটা থাকে সেটাকে বলা হয় কি এভার লাস্টিং বা ইটারনাল। তাহলে দাই ইটারনাল সামার, তাহলে এখানে যে সামার মানে কিন্তু তার ফেয়ার ফ্রেন্ডসের যে ফেয়ার ইউথ, যে প্রাইম বিউটি, যে সৌন্দর্যটাকে কবি ওনার যে এই যে আর্ট, এই যে ওনার লিটারেরি ওয়ার্কের থ্রু দিয়ে যেটাকে প্রিজার্ভ করতে চেয়েছেন সেই বিউটিকে বলছে এখানে কিন্তু সামার, মানে সেই বিউটির কথা এখানে বলা হচ্ছে যে দা ইটারনাল সামার্স মানে হিজ দ্য পোয়েট স্পিকার ফেয়ার ফ্রেন্ডস প্রাইম বিউটি, সেটা হচ্ছে সামার। দেখো, বাট দা ইটারনাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তুমি যে সামার পজেস করো, অর্থাৎ তোমার ভেতরে যে বিউটিটা তুমি পজেস করছো সেটা কখনোই ফেড হবে না। এবার পড়াই তারপরে আরো আলোচনা আসবো আমরা। দেখো, নট লুজ পজেশনস অফ দ্যাট ফেয়ার হোস্ট, অর্থাৎ তুমি যে বিউটিটা পজেস করে আছো, অর্থাৎ তোমার যে সৌন্দর্যটা তোমাকে সমৃদ্ধ করে আছে সেটা কি হবে, সেটা কখনোই কি হবে মানে হারিয়ে যাবে না, সেটা তোমার কাছ থেকে কখনোই চলে যাবে না। নর শ্যাল ডেথ ব্র্যাক দাও ওয়ান্ডারস ইন হিজ শেড, আমি লিটার মিনিং করছি আগে, ইভেন মৃত্যু পর্যন্ত, কারণ একমাত্র মৃত্যুই আছে যার কাছে হয়তো সমস্ত লিভিং বিং সত্যি খুব অসহায়, কারণ মৃত্যু এলে আর কারোই কিছু করার থাকে না। তাহলে উনি দেখো উনি একটা হাইপারবোলিক, এখানে একটা রেটোরিক্যাল ডিভাইস ইউজ আছে আর কি, যেটাকে হাইপারবোল বলা হয় না, পরে আলোচনা করছি। নর শ্যাল ডেথ ব্র্যাক দাও ওয়ান্ডারস ইন হিজ শেড, এমনকি মৃত্যু আনঅ্যাভয়েডেবল আনপ্রেডিক্টেবল যে ডেথ, যেটা কিন্তু সবাই একদিন না একদিন সমস্ত লিভিং বিংকে গ্রাস করে, এবং এটাই হয়তো জীবনের সার্থকতা। হয়তো মৃত্যু না হলে হয়তো আমরা জীবনের মূল্য বুঝতে
তাহলে এখানে ইভেন ডেথ পর্যন্ত ব্র্যাগ মানে বলে দিতে হবে, ব্র্যাগ মানে কি বলবো, এক্সট্রিম জয় আফটার কি বলবো উইনিং সামথিং, মানে এক্সট্রিম ট্রায়াম্প আফটার ভিক্টরি, অর্থাৎ কোনো কিছু জয় করার পর যে অদ্ভুত এক ধরনের আনন্দ পাওয়া যায় সেটা বলা হয় ব্র্যাগ। তাহলে হচ্ছে ডেথ ব্র্যাগ, এখানে আরো ফিগার স্পিচ ইউজ আছে, আমি পরে আলোচনা করছি। আচ্ছা ইভেন মৃত্যু কিন্তু তোমাকে তার ছায়া তলে, এখানে শেড, এটা একটা বাইবেলের কনসেপ্ট, সেটা কি শেড হলে দ্য শেড অফ ডেথ আর কি, অর্থাৎ মৃত্যু পুরিতে নিয়ে যাওয়া। তাহলে মৃত্যু পর্যন্ত তোমাকে তোমার যে বিউটি তাকে গ্রাস করতে পারবে না। When eternal lines to time thou lost, এবং যখন সেই ইটারনাল লাইনগুলো, সেই যে ইটারনাল লাইনগুলো যেটা পোয়েট স্পিকার লিখছেন ওনার ফ্রেন্ডকে অ্যাড্রেস করে, তাহলে যতদিন এই লাইনগুলো থাকবে আর কি ততদিন তিনি গ্রো করবে, গ্রস্ট মানে গ্রো করবে, ততদিন ওনার যে সৌন্দর্য, তার ফ্রেন্ডের সৌন্দর্য সেটা কি হবে, আরো সেটা আরো সমৃদ্ধ হবে এবং আরো বৃদ্ধি পাবে, ইনক্রিজ করবে। এবার দেখো কনক্লুডিং কাপলেটে যে লেখা আছে, দেখো কি সুন্দর একটা আইডিয়া, এবং তোমরা পারলে এই যে দুটো লাইনে মুখস্থ করে নেবে, খুব সুন্দর কথা। So long as men can breathe or eyes can see, অর্থাৎ যতদিন মানুষ শ্বাস নেবে এবং যতদিন মানুষ তার চোখে দেখতে পাবে, অর্থাৎ যতদিন মানুষ বেঁচে থাকবে, so long lives this, তাহলে ততদিন কি হবে এই কবিতাটা, অর্থাৎ এই পোয়েটিক ক্রিয়েশনটা ততদিন কি হবে, তাদের মধ্যে বেঁচে থাকবে। কি সুন্দর কোহেরেন্স, দেখো একদম লজিক্যাল ওয়েতে সাজানো, যে যতদিন মানুষ শ্বাস নেবে এবং যতদিন মানুষ তার চোখে দেখতে পাবে এই দুনিয়াকে, ততদিন কি হবে, সো লং লাইফ দিস, ততদিন এই কবিতাটা পড়বে এবং যার ফলে কবিতাটা ততদিন বেড়ে থাকবে। অ্যান্ড দিস গিভস লাইফ টু, এবং তারপরে যেহেতু কবিতাটা বেঁচে থাকবে, আর যদি কবিতাটা বেঁচে থাকে তখন কি হবে, মানুষজন আবার সেই কবিতাটা পড়বে, আর যখনই কবিতাটা পড়বে তখনই তোমার বিউটি কি হবে, বেঁচে থাকবে আমাদের মধ্যে। যেমন আমরা দেখো, কারণ শেক্সপিয়ার হচ্ছে 1564 থেকে 1616, বুঝতেই পারছো, 1564-তে জন্মান এবং 1616-তে উনি মারা যান কি। এবার উনি মোটামুটি ধরো 1609-এর আগে পর্যন্ত ওনার যে এই যে সনেট যে সিকোয়েন্স আছে সেটা কিন্তু পাবলিশ হয়। তাহলে হিসাব করো 1600, তার মানে আমরা 2020-তে, তার প্রায় 400 বছর অতিক্রান্ত হয়েছে। কিন্তু দেখো শেক্সপিয়ার মনে কবে উনি চলে গিয়েছেন স্বর্গে, কিন্তু দেখো ওনার যে প্রচেষ্টাটা ছিল, উনি যে উদ্দেশ্যে সুন্দর কবিতাটা লিখেছেন সেটা কিন্তু কোথাও না কোথাও ফুলফিল এখন হচ্ছে এবং ফিউচারে হবে। যে উনি যে লাস্টের লাইনে যে সুন্দর কথাটা বলেছিলেন যে so long as men can breathe or eyes can see, যতদিন মানুষ বেঁচে থাকবে এবং তাদের চোখে দেখতে পাবে ততদিন সেটা আমার এই কবিতাকে কি জীবিত করে রাখবে, আর যতদিন এই কবিতাটা জীবিত থাকবে ততদিন এই কবিতার থ্রু দিয়ে তোমাকে জীবিত করে রাখবে পাঠকদের মধ্যে, অডিয়েন্সদের মধ্যে। তো এই গেল আমাদের লিটারারি মিনিং। এবার আমরা একটু ইন্টারপ্রিট করার চেষ্টা করছি। তো প্রথমে লাইনটা বলছে দেখো, বাট দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড। তাহলে প্রথম যে লাইনটা তোমরা লক্ষ্য করো যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, তখন যে সামারটা ছিল সেটা নো ডাউট একটা সিজনের সঙ্গে তুলনা হচ্ছে, কিন্তু এখানে যে সামারটা ছিল সেটা কিন্তু মোটেও সেখানে কোনো সামার নেই। এই যে সামারটা, হিয়ার দ্য সামার্স ইন্ডিকেটস দ্য প্রাইম বিউটি অফ দ্য স্পিকার ফ্রেন্ডস ইউথ ফ্রেন্ড। দেখো স্পিকার পয়েন্ট ইউথ ফ্রেন্ড। এবার বাট দাই ইটারনাল সামার, তোমার যে বিউটিটা, কিন্তু তুমি তো হিউম্যান বিং, তাহলে তুমি তো ক্ষণস্থায়ী, একটা সময় তো তুমি তাহলে মারা যাবে, কিন্তু তুমি মারা গেলে কি হবে, অর্থাৎ তোমার যে বিউটিটা সেটা কি হবে, কখনোই ফেড হবে না, কখনোই নষ্ট হবে না। এবার আরো কবি খুব ইন্টেলিজেন্টলি কবি দেখো কয়েকটা এখানে ওয়ার্ড ইউজ করেছেন যেটা কিন্তু সামারের ক্ষণস্থায়িত্ব এবং হিউম্যান লাইফও যে খুব ছোট সেটা কি সুন্দরভাবে এখানে তুলনা করছে। দেখো প্রথমেই দেখো হেভেন সাইন্স, দেখো লক্ষ্য করো শাইন শব্দটা, তার ঠিক শাইন মানে কি উজ্জ্বল, খুব তীক্ষ্ণভাবে জ্বলা। তারপরে দেখো ডিম, পরের লাইনে দেখো, অর্থাৎ লাইন নম্বর 6-এ, তাহলে ডিম মানে কোনো কিছু নট ক্লিয়ার অথবা নট ব্রাইট, যেটা উজ্জ্বল নয় সেটাকে ডিম বলি। তাহলে প্রথমে দেখো এটা হিউম্যান লাইফে তুলনা করো, প্রথমে কি বলা হচ্ছে, বা সামারকে যদি তুলনা করো, এখানে সামারের প্রথম দিকের অবস্থা, তখন একটু সামারের যে প্রবণতা এবং ফিচার্সগুলো খুব সুন্দর থাকে, বা হিউম্যান লাইফেও তাই, প্রথমে মানুষ কি হয় তরতাজা থাকে। তাহলে সাইন্স উজ্জ্বল, ডিমড তীব্রতাটা কমছে, তারপরে দেখো ডিক্লাইন,
তখন ডিম থেকে আরও কিন্তু উজ্জ্বলতা কি ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হচ্ছে। এবং তারপরে দেখো আচ্ছা থার্ড ভার্সন একদম প্রথম লাইনে ইউজ করা আছে দেখো, বাট দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড, এই যে দেখছো ফেড। তাহলে এখানে যে ওয়ার্ডগুলো যে ইউজ করা আছে তারও কিন্তু একটা ইনার মিনিং এবং তারও একটা ইন্টেনশন কবির এখানে ছিল। দেখো তাহলে নট লুজ পজিশনস অফ দ্যাট ফেয়ার পোস্ট, অর্থাৎ উনি যে ফেয়ারটা ওনার ভেতরে প্রজেক্ট করছেন সেই ফেয়ারটা কি হবে, কখনোই তার যে বিউটি, তার যে কি বলে প্লেজিং কোয়ালিটি, তার যে এলোকেন্স, তার যে তোমার কি বলে এভারলাস্টিং ইউথ, সেটা কিন্তু কখনোই কি হবে মানে ক্ষয়িষ্ণু হবে, নষ্ট হবে। নট শ্যাল ডেথ ব্র্যাগ দাও। এবার এখানে আছে রিটোরিক্যাল ডিভাইস নিয়েছে দেখো, ব্র্যাগ মানে আমি যেটা বললাম আর কি, যে কোনো কিছু জয়লাভের পর অত্যন্ত যে খুশির যে মুহূর্তটা সেটাকে ব্র্যাগ বলা হয়। তাহলে ডেথ খুশির বহিঃপ্রকাশ আমরা হিউম্যানরাই মনে হয় সবচেয়ে ভালো করি, সেটা বেশিরভাগ ক্ষেত্রে কি হয় হাসি দিয়ে বা অন্য রকম জেস্টার করে। তাহলে দেখবা এই যে টানা কোনো কিছুকে লাগানো বা কোনো কিছুকে অন্য কোনো ফিচার্স দেখো, এগুলো কিন্তু সব অল রিলেটেড উইথ হিউম্যান বিংস। তাহলে এই যে টানা শব্দটা বা নিয়ে যাওয়া শব্দটা, হিট করে টেনে নিয়ে যাওয়া, কোথাও না কোথাও এই যে ডেথ, এটাও কিন্তু একটা কি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, মৃত্যুর ধারণা। আমরা মৃত্যুকে কখনো টাচ করতে পারি না বা দেখতে পারি না, পুরো একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা। আমরা জানি হয়তো কোনো মানুষ তার মানে মেডিকেল টার্মে যেটা বলি আমরা কি, তার হৃদযন্ত্র বন্ধ হয়ে গেলে আমরা তাকে কি বলি, সে হয়তো মারা গেল। কিন্তু মৃত্যুটাকে দেখবা কখনোই আমরা টাচ করতে পারি না বা অন্য রকমভাবে ফিল করতে পারি না। কারণ ডেথ একটা কি একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এটা একটা ধারণা, বিমূর্ত ধারণা। তাহলে এই যে আইডিয়াটাকে কোথাও না কোথাও হিউম্যান কোয়ালিটি তাকে ধরিয়ে দেওয়া হয়েছে, কোথাও না কোথাও তার ভেতরে হিউম্যান কোয়ালিটি ইম্পোজ করা হয়েছে। তাহলে ডেথ ব্র্যাক দাও ওয়ান ডাস্টিং উইথ শেড, তাহলে মৃত্যু পর্যন্ত তোমাকে তার শেডে, তার যে অন্ধকার, এবং এই শেডের ধারণাটা মানে কি, মানে শেড মানে আমরা জানি কি, মানে শেড মানে কোনো একটা কি কোনো একটা ছাদ হতে পারে বা কোনো একটা জায়গা যার নিচে ছায়া থাকে বা যেখানে আশ্রয় নিয়ে যেতে পারে, সেটা শেড বলে। এখানে শেড বলছে ডেথ শেড, মানে হচ্ছে মৃত্যু তাকে প্রজেক্ট করে নেওয়া, অর্থাৎ তাকে তার নিজের কাছে নিয়ে যাওয়া। এই কারণে এখানে এই শেড শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহলে আশা করি তোমরা এই ডেথকে যে পার্সনিফাই করা হয়েছে সেই শব্দটা বুঝতে পারবে। তাহলে নট শ্যাল ডেথ ব্র্যাক দাও ওয়ান ডাস্টিং উইথ শেড, তাহলে মৃত্যু পর্যন্ত তোমাকে তার কাছে নিয়ে যেতে পারবে না। When in eternal lines to time thou growest, এবং যতদিন পর্যন্ত এই ইটারনাল লাইনগুলো, তাহলে এটাই এই লাইনগুলো কি ইটারনাল কেন বলছে, এখানে ইটারনাল হচ্ছে অ্যাডজেক্টিভ একটা, তোমরা ভালো করে জানো এই লাইনসটাকে কোয়ালিফাই করছে। তাহলে ইটারনাল কেন বলছে, তোমরা তার নিজেই তোমরা তার প্রমাণ, যে বুঝতেই পারছো প্রায় 1600 শতাব্দীর আগে লেখা হয়েছে, আর আমরা আজকে পড়ছি 2020-তে। তাহলে যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন শেক্সপিয়ারের সনেট ইংরেজি সিলেবাসে থাকবে। তাহলে বুঝতেই পারছো এই কারণে শেক্সপিয়ার নিজেই ইটারনাল নয়, উনি যাকে অ্যাড্রেস করে কবিতাটা লিখেছেন ওনার ফ্রেন্ডস, উনি নিজেও ইটারনাল নয়, আমরা হিউম্যান কেউ ইটারনাল নয়। কিন্তু এই আর্টের একটা অদ্ভুত ক্ষমতা আছে, যে কোনো আর্ট ফর্ম হতে পারে, সেটা কোনো মিউজিক হতে পারে, কোনো ড্রামা হতে পারে, বা কোনো পেন্টিং হতে পারে, বা কোনো স্কাল্পচার হতে পারে। আর্টের কিন্তু একটা অদ্ভুত ক্ষমতা আছে, যেটা কিন্তু কোনো হিউম্যান বিং বা কোনো লিভিং বিং নেই। সেটা কি, যে কোনো কিছুকে এভারলাস্টিং করা, কোনো কিছুকে চিরদিন ধরে রাখা। এক্সাম্পল ধরো শাহজাহান ওনার প্রিয় বেগম মমতাজের জন্য তাজমহল ডেডিকেট করেছিলেন, তাজমহল তৈরি করেছিলেন কত 1627 সামথিং এরকম একটা সময়ে, এবং মোটামুটি 1653-54 কাছাকাছি এরকম সময় সেটা আর কি কমপ্লিট হয়। তা বুঝতেই পারছো যে সেই 1627 বা 28 এরকম এক্সাক্ট আমার এটা মনে নেই, এরকম আশপাশে কোথাও আছে আর কি। তাহলে সেই সময় কিন্তু শাহজাহান ওনার ওয়াইফের জন্য তাজমহল তৈরি করেছিলেন। কিন্তু দেখো কোথাও না কোথাও ওটাও কিন্তু সিম্বল অফ লাভ। এখানে শেক্সপিয়ার যেটা আমাদের স্পিকার পয়েন্ট যেটা করতে চেয়েছেন, ওনার ফেয়ারফেক্সের প্রাইম বিউটিকে ওনার এই আর্টের থ্রু দিয়ে কিন্তু প্রিজার্ভ করতে চেয়েছেন। ঠিক একই রকমভাবে শাহজাহানও তার ওয়াইফের প্রতি তার যে ইটারনাল লাভ, উনি ভালো করেই জানতেন যে আমি অথবা আমার বেগম কখনো দুজনেই কিন্তু কি, আমরা কিন্তু মর্টাল, আমরা মোটেই ইমর্টাল নই, কিন্তু আমি আমার ওয়াইফকে যে কতটা ভালোবাসি তার সিম্বল হিসেবে কিন্তু তাজমহলটা তৈরি করেছিলেন। তাহলে কোথাও না কোথাও যে এই যে ফর্ম অফ আর্ট, তাহলে ওটা কি ছিল, ওটা একটা আর্ট, ওটা একটা ফর্ম অফ আর্ট।
এটাও কিন্তু একটা ফর্ম অফ আর্ট। তাহলে দুজনের উদ্দেশ্য কিন্তু একই, যে তার যে একটা বিউটি, যেটা কোনো হিউম্যান বিংয়ের বা কোনো লিভিং বিংয়ের পক্ষে সেটাকে প্রিজার্ভ করার ক্ষমতা নেই, কিন্তু এই ক্ষমতাটা কার আছে, এটা ডিভাইন পাওয়ার, যেটাকে আর্ট বলি, সেটা কবিতা হতে পারে বা অন্যান্য আর্ট ফর্ম। তাহলে so long as men can breathe or eyes can see, কি সুন্দর কথা বলছে দেখো, যতদিন as men can breathe or eyes can see, এটা ঘুরিয়ে বলা হয়েছে যে men can breathe তার মানে কি যতদিন মানুষ বেঁচে থাকবে, আর eyes can see তার মানে কি মানুষ জীবিত থাকবে, so long lives this, তাহলে এই দিস মানে কিন্তু সেই ইটারনাল লাইফ হলো, সেই ভার্সটাকে কবিতার এই যে সনেটটা আমরা করছি সেটা। তাহলে so long lives this, তাহলে ততদিন কিন্তু এই মানুষগুলোর মধ্যে যারা শ্বাস নেবে এবং চোখ দিয়ে দেখবে তাদের মধ্যে কিন্তু এই লাইনগুলো জীবিত থাকবে, এবং যখন এই লাইনগুলো জীবিত থাকবে তাহলে তখন তারা যখন কবিতাটা পড়বে সেই লাইনের থ্রু দিয়ে কি হবে, তুমি জীবিত থাকবে, অর্থাৎ তোমার যে প্রাইম বিউটি, আমি যে জায়গাটা যে সময় তোমাকে প্রিজার্ভ করেছি ঠিক সেই সময়, আজ থেকে 1000 বছর হতে পারে, 10,000 বছর হতে পারে, তারপরে তোমার সেই প্রাইম বিউটিটা কি হবে, অক্ষুণ্ণ থাকবে, কোনো রকম কোনো নেচারের কোনো রকম কোনো পাওয়ার সেটাকে তোমাকে ছুঁতে পারবে না, এবং তুমি ইমর্টাল হবে। তাহলে দেখো, তাহলে আমরা এখানে দুটো পিওস পেলাম, এখানে কি, এখানে ছিল কি পার্সনিফিকেশনস আর মেটাফর, তো ওখানে বললাম যখন আলোচনা করতে গিয়ে। তাহলে আমরা এখানে আরো দুটো ফিগার স্পিচ পেয়ে গেলাম, ঠিক আছে, সেটা হচ্ছে মেটাফর এবং পার্সনিফিকেশন। তাহলে এই গেল আমাদের কবিতার লাস্ট কোয়ার্টার এবং কনক্লুডিং কাপলেট। এবার এখান থেকে আমি আগের ক্লাসে তোমাকে বলেছি যে ডমিনেন্ট থিমটা কি, সেটা কি, যে যদি একটা লাইনে বলি তাহলে কি হবে, যে দ্য স্পিকার পোয়েট কি বলবো, মানে সিসিফিয়ান এন্ডেভিয়ার টু প্রিজার্ভ হিজ ফেয়ার ফ্রেন্ডস প্রাইম বিউটি এগেনস্ট দি ট্রানজিটরি অ্যান্ড কি বলবো ডিভাস্টেটিং ফোর্স অফ নেচার। অর্থাৎ কবির একটা কি বলবো মানে অত্যন্ত দৃঢ় প্রচেষ্টা, সেটা কি, যে এই মৃত্যু নামক, এই টাইম নামক এই ন্যাচারাল ফোর্স যেটা সমস্ত কিছুকে আগ্রাস করে নেয়, তার কন্ট্রোলে রাখে, তাকে অতিক্রম করে কিভাবে তার ফেয়ার ফ্রেন্ডসের বিউটিকে প্রিজার্ভ করা, এবং এটার জন্যে উনি যে রাস্তাটা নিয়েছেন, যে জিনিসটা ইউজ করেছে সেটা হচ্ছে ডিভাইন পাওয়ার, স্বর্গীয় শক্তি যেটাকে বলা হয়, সেটা কি আর্ট। কারণ আর্টেরই একমাত্র এই ক্ষমতা আছে কোনো কিছুকে এভারলাস্টিং করা। তো আশা করি তোমরা প্রত্যেকে এই বাকি অংশটা বুঝতে পারলে। এবার এখান থেকে সম্ভাব্য কোশ্চেন কি হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি আমরা। আচ্ছা, বলে রাখি, এরপরেও যদি কারো সনেটটা বুঝতে বা কোনো লাইনের কোথাও সমস্যা থাকে, তোমরা বুঝতেই পারছো আমরা হোয়াটসঅ্যাপে তো যোগাযোগ করছি আমার স্টুডেন্টদের সাথে, আমাদের যে গ্রুপ আছে সেটাতে তোমরা তোমাদের কোশ্চেন শেয়ার করতে পারো, আমি তোমাদেরকে চেষ্টা করবো সেটা সমাধান করার। এবার এখান থেকে সম্ভাব্য কোশ্চেন কি কি আসতে পারে, আমি প্রথমেই তোমাদেরকে ছোট কোশ্চেন যেগুলো হতে পারে সেগুলো একটু বলে দিই। যে প্রথমেই যেটা করবে তোমরা, লাইন বাই লাইন, আমি যেরকম সুন্দর করে পড়িয়ে দিলাম তোমাদের, আশা করি বুঝতে পেরেছো, লাইন বাই লাইন মিনিং সেটা তোমাদের কিন্তু প্রতিটা লাইনের কিন্তু তোমাদেরকে পড়ে নিতে হবে। প্রথম কাজ হচ্ছে এটা। এরপরে কিছু কিছু পার্টিকুলার জায়গা, যেমন আই অফ হেভেন বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে, বা এখানেই যেমন দেখো, বা দাই ইটারনাল সামার, এখানে ইটারনাল সামার বলতে কোন সামারকে উল্লেখ করা হয়েছে, এই যে জায়গাগুলো, বা অথবা হতে পারে এই যে ইটারনাল লাইন্স বলছে কোন ইটারনাল লাইনের কথা বলা হয়েছে। তো পার্টিকুলার কিছু কিছু ফ্রেজ আছে বা কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কিন্তু তোমাদেরকে বলতে পারে যে এর মানে কবিতার থ্রু দিয়ে বা কবিতার কনটেক্সটে কি বোঝাতে চেয়েছেন। তাহলে সেইগুলো আমরা করে নেব অবশ্যই। তার মানে কি, যে লাইনগুলো ভালো করে পড়বো। আর বুঝতেই পারছো 14 লাইনের কবিতা, আর ইংরেজি পড়ছি আমরা, বাংলা পড়লে তো অনেক সময় বাংলা কবিতা মুখস্থ করি, কিন্তু ইংরেজি পড়ি আমরা খুব কম মানুষ আছি, খুব কম স্টুডেন্ট আছি যারা তো কোনো ইংরেজি কবিতা মুখস্থ করি। তো এটা কিন্তু মুখস্থ করা এবং মনে রাখার মতো একটা কবিতা। আমি চাইবো প্রত্যেকে তোমরা আসলে কবিতাটাকে মুখস্থ করে, তাহলে আশা করি লাইনের মানে বুঝতে কোনো সমস্যা হবে না। এবার এখান থেকে যে বড় কোশ্চেন কি কি হতে পারে সেটা সম্পর্কে একটু ধারণা দিই। তাহলে প্রথমেই থিমটা, যে থিমটাকে কেন্দ্র করে পুরো কবিতাটা রচনা হয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট।
তাহলে প্রথমেই আমরা করব কি সেন্ট্রাল আইডিয়া অথবা দ্য ডমিনেন্ট থিম অফ সনেট 18, প্রথম সেন্ট্রাল আইডিয়া। দ্বিতীয় হচ্ছে হাউ ডাজ দ্য পোয়েট স্পিকার ট্রাই টু ইমর্টালাইজ হিজ ফেয়ার ফ্রেন্ডস প্রাইম ইউথ। তার মানে হচ্ছে যে স্পিকার কিভাবে এই কবিতার থ্রু দিয়ে ওনার যে ফেয়ার ফ্রেন্ডের বিউটি সেটাকে প্রিজার্ভ, সেটাকে দীর্ঘদিন ধরে রাখতে চেয়েছেন। তাহলে এটা হলো 2 নম্বর। আর হচ্ছে তোমার কিছু কিছু লাইনের এক্সপ্লেনেশন করতে পারে, যেমন এই যে কনক্লুডিং কাপলেট একদম লাস্টে যে দুটো লাইন দেখছো, এই দুটো লাইনকে একটু এক্সপ্লেন করতে দিতে পারে। এবং বুঝতে পারছো তোমাদের এক্সপ্লেনেশন মানে ক্লাস 12 এর মতো এক্সপ্লেনেশন, সেটা অবশ্যই কথা হবে না। তোমাদের যেটা নিয়ম আর কি, তোমাদের কোশ্চেনের যে মার্ক, সেই মার্কের ইঙ্গিতে যেরকম লিখতে হবে আর কি, আমি তোমাদের নোটসগুলো দিয়ে দিব। এরপরে দেখো আরো কিছু কিছু জায়গা যেমন হচ্ছে আমি তোমাদের একটু দেখাই যে প্রথম যে রেটরিক্যাল কোশ্চেন প্রথম লাইনে কিন্তু এক্সপ্লেনেশন দিতে পারে এই লাইনটা সম্পর্কে তুমি কি বুঝেছো, ঠিক আছে। এবং আরেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এখানে হতে পারে, হাউ ডাজ দ্য স্পিকার পোয়েট ইউজেস a plethora of কি বলবো ইমেজেস to show us that his fair friends is much more beautiful than the summer's days। অর্থাৎ কিভাবে এখানে প্রচুর এখানে এক্সাম্পল দিয়ে এখানে ইমেজ ইউজ করে এবং অন্যান্য ডিভাইস ইউজ করে কবি কিভাবে দেখাতে চেয়েছেন যে ওনার যে ফেয়ার ফ্রেন্ড সেটা আসলেই সামারের চাইতে অনেক বেশি বিউটিফুল। কারণ উনি তো ওনার ফ্রেন্ডের যে কনস্ট্যান্ট ইটারনাল বিউটির এগেনস্টে কিভাবে সামারের যে ড্রব্যাকসগুলো আছে উনি তো আলোচনা করেই দিয়েছেন প্রথমে। তোমরা একটু এগুলো হেল্প নিতে পারো যে সামার কি, সামারটা ক্ষণস্থায়ী, সামারে কি হয় ওই সেই সময় ডার্লিং হোয়াটসঅ্যাপে রাফ উইন্ডসে সেগুলোকে বিনষ্ট করে, আর কি সামার যে টাইম স্প্যানটা সেটা খুব শর্ট হয়। তাহলে বিভিন্ন নেগেটিভ কনোটেশন ইউজ করে উনি কিন্তু ওনার ফ্রেন্ডের যে বিউটি সেটাকে উনি আরো সুপিরিয়র ওয়েতে আমাদের সামনে প্রেজেন্ট করেছেন এই কবিতার থ্রু দিয়ে। তাহলে এই জায়গাগুলো তোমরা একটু ভালো করে পড়বে। আর আমি তোমাদের নোটস কিছু হয়তো দিয়েছি, তোমরা মুখস্থ করে নেবে। আর যদি অনেকটা না দেওয়া থাকে যে কোশ্চেনগুলো আলোচনা করলাম সেগুলো আমি তোমাকে পরে দিয়ে দেবো। তো যাই হোক, আশা করি সব বুঝতে পারলে, খুব ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে।